হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মলয়, জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের আরও একটা পেজ নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে তোমাদেরকে প্রথম পেজটা এখানে দেখতে পাচ্ছ, AC-19, এই পেজটা নিয়ে অলরেডি আমি আলোচনা করেছিলাম। এখানে যা যা এমসিকিউ এবং এসএকিউ টাইপের 35 নাম্বারের টোটাল প্রশ্ন ছিল, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে AC-89 এই দ্বিতীয় পেজটা এখানে সলভ করে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো AC-89 পেজে আমাদের জিওগ্রাফির এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব এবং তার উত্তরগুলো। তাহলে এখানে দেখো একদম প্রথমে, অদ্রবণীয় লৌহযজ্ঞের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয় এখানে সিয়েট্টা টেরারোজা। এরপরে গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলো এখানে জেটি হ্যাক। বর্তমানে ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে, এখানে ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এই রকম নদীকে অধ্যারোপ নদী বলা হচ্ছে। সি এর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে চারেরটা দেখো, পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি হয় এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে দেখা যাচ্ছে কি না, এখানে বাষ্পীভবনে বেশি হলে এটা সৃষ্টি হচ্ছে। এর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা পরেরটা দেখে নেব, মৃত্তিকায় যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটাকে এখানে অর্গানিক লেয়ার বা স্তর বলা হচ্ছে। এরপরে পিট বা বগ মৃত্তিকা সৃষ্টি হয় এখানে জলাভূমিতে। এর উত্তরটা হয়ে যাচ্ছে। তারপরে আমরা চলে যাচ্ছি সাতেরটা দেখো, মৃত্তিকার বি স্তরে সেস্কুই অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পর্জলাইজেশন। এখানে বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটা দেখো, এখানে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততপক্ষে যা হওয়া প্রয়োজন তা হলো এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আমরা চলে যাচ্ছি নয়েরটা, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় সেটা অক্লুডেড সীমান্ত। সি এর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে, এখানে ভালো করে বোঝো, এখানে দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় যে মাসে হচ্ছে এটা জুন জুলাই। এর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে 11টা দেখো, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়, এখানে নিষ্ক্রিয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে খরা আছে, তারপরে এখানে ছেদ আছে বা পশ্চিমী ঝঞ্ঝা। এখানে মৌসুমি বিস্ফোরণ তো এখানে নিষ্ক্রিয় অবস্থায় নয়, এখানে খরা। বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি 12টা, করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত, এখানে দেখা যাচ্ছে আমাদের উত্তরাখণ্ড। তাহলে আমরা বিয়ের উত্তরটা করে দিচ্ছি। এরপরে 13টা, বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয় এখানে রেড ডেটা বুক। সি এর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে গোলাপি বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত, এখানে চিংড়ি চাষ, এখানে এর উত্তরটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে ট্রাক ফার্মিং, এর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি, যেটাকে আমরা ব্রেক অফ বাল্ক পয়েন্ট যেটা বলছি, সেই থাকলে নিম্নলিখিত বিষয়গুলি এর মধ্যে যে বিষয়টি হয় তা হলো এখানে শিল্পজাত পণ্যের, এখানে দেখতে শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। কারণ একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যদি ডাইরেক্ট যাওয়া যায় সেক্ষেত্রে সময় কম লাগে এবং পরিবহন খরচ কম হয়, কিন্তু মাঝখানে যদি ব্রেক করে আবার তাকে পরিবহন মাধ্যম চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে উৎপাদন ব্যয়টা বৃদ্ধি পেয়ে যায়। এরপরে দেখো, শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন এখানে উইভার। তারপরে সম পরিবহন ব্যয়যুক্ত রেখাকে আইসোটিম বলা হচ্ছে। এরপরে জার্মানির মোটর গাড়ি কোম্পানি হচ্ছে এখানে মার্সিডিজ বেঞ্জ। তারপরে আমরা পরেরটা দেখে নেব, এখানে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এখানে পানামা খাল। বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। তারপরে কানাডায় যে আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় তা হলো
এখানে কানাডার ক্ষেত্রে ব্যারেল আকৃতির পিরামিড, সি এর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা 2 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 14 নম্বর আছে 1 × 14। এখানে চুনাপাথরের গুহার মধ্যে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট একসঙ্গে যুক্ত হলে তাকে স্তম্ভ বলা হয়। ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমপ্রায় ভূমির মধ্যে যে টিলার ন্যায় উচ্চভূমি দেখা যায় তাকে বলা হচ্ছে মোনাডনক। এরপরে দ্বিতীয় কোশ্চেনটা দেখো, এখানে নিক বিন্দু কাকে বলে? তাহলে নিক বিন্দু হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফলে ভূমিভাগের উত্থান বা পতনের ফলে আমরা পুরাতন ও নতুন নদী উপত্যকার মধ্যে যে অংশ বরাবর ঢালের বিচ্যুতি ঘটে সেই বিচ্যুতি বিন্দুটাকে বলা হচ্ছে নিক বিন্দু। এটার আমি পিডিএফ লিঙ্ক তোমাদের দিয়ে দেব, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপরে আমরা পরের প্রশ্নটা দেখে নেব, বিপরা নদী কাকে বলে? অর্থাৎ অনুগামী নদী যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে যে নদী প্রবাহিত হচ্ছে সেই নদীটাকে বলা হচ্ছে বিপরা নদী। এরপরে আমরা ক্ষারকীয় মৃত্তিকার পিএইচের মাত্রা কত? এখানে 7-এর বেশি থাকলে সেটা আমরা ক্ষারকীয় মাটি বলছি। এরপরে কাঁচা জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে কালো রঙের জটিল পদার্থ তৈরি করে তাকে হিউমাস বলে। এরপরে আমরা চলে যাচ্ছি মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বলা হয়। তারপরে ক্রান্তীয় ঘূর্ণবাদ জাপান সাগরে কি নামে পরিচিত? এখানে জাপান সাগরে তাইফু নামে পরিচিত। তারপরে এখানে দেখতে পাচ্ছ সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল কি না, আমরা এটা হচ্ছে আমাদের জেট বায়ুর ক্ষেত্রে এই ধরনের চক্র দেখে থাকি। তাহলে এটা কি না, যে সময়ের মধ্যে জেট বায়ুর সরল রৈখিক প্রবাহপথ আঁকা বাঁকা হয় তাকে বলা হচ্ছে সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল। এর পরের প্রশ্নটা আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ মাসিক গড় উষ্ণতা ও মোট বৃষ্টিপাতের বন্টনের উপর নির্ভর করে কোন আবহবিজ্ঞানী জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করেন? কোপেন জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগটা করেছিল। এরপরে অথবা হিসাবে দেখো, এখানে ক্রান্তীয় অঞ্চলে শীতকাল হয় রাত্রি, নাইট ইজ দ্য উইন্টার অফ দ্য ট্রপিক, এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে মেগাথাম উদ্ভিদের দুটো উদাহরণ হচ্ছে এখানে মেহগিনি, আবলুস। তারপরে ওজোন স্তর, এরপরে হ্যালোফাইট উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য, এখানে আমরা জরায়ু জঙ্কুরোদ্গম বা ঠেসমূল শ্বাসমূল এরকম কোনো একটা আমরা বলে দেব। এরপরে ওজোন স্তর সংরক্ষণের জন্য গৃহীত চুক্তি মন্ট্রিল প্রোটোকল চুক্তি। এরপরে ক্লাইমোক্রোনোলজি কি? এর উত্তর হচ্ছে এখানে পার্থিব জলবায়ুর অতীত ইতিহাস সম্পর্কিত বিজ্ঞানকে ক্লাইমোক্রোনোলজি বলে। তাহলে পার্থিব জলবায়ুর অতীত ইতিহাস সম্পর্কিত বিজ্ঞান, সেটাকেই আমরা বলছি ক্লাইমোক্রোনোলজি। এর পরের প্রশ্নটা আমরা দেখে নেব, ভারতের দুটি জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্রের নাম। হটস্পট হচ্ছে একটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল আর একটা হচ্ছে পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চল। এরপরে আমাদের চলে যাচ্ছি পরের প্রশ্ন। এখানে ওজোন গহ্বর কাকে বলে? দেখো, ওজোন স্তরের ক্ষয়ের ফলে যে ওজোন স্তরটা পাতলা হয়ে যাচ্ছে তাকেই আমরা বলছি ওজোন গহ্বর। এটা আমাদের ক্লোরিন বা ক্লোরোফ্লোরোকার্বন এদের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন স্তর রয়েছে সেই ওজোন স্তর ক্রমান্বয়ে ক্ষয় পাচ্ছে। এখানে 200 ডপসনের নিচে যদি ওজোন স্তর চলে আসে তখন সেই ওজনের পরিমাণ 200 ডপসনের নিচে চলে এলে তখন সেটাকে আমরা ওজোন গহ্বর বলছি। পরের কোশ্চেন দেখো, শুষ্ক কৃষি কাকে বলে? শুষ্ক কৃষির ক্ষেত্রে যে অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 সেমির কম, অর্থাৎ যেখানে খুব কম পরিমাণে বৃষ্টি হয় সেই রকম অঞ্চলে জলসেচের যেখানে সুবন্দোবস্ত নেই সেই অঞ্চলে যে কৃষি ব্যবস্থা প্রচলিত আছে তাকে বলা হচ্ছে শুষ্ক কৃষি। একইভাবে বাণিজ্যিক কৃষি, যে সকল কৃষিজ ফসল বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয় সেখানে মূলত আমরা যদি আমাদের যে ব্যাপক কৃষি বা যে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র বা আমাদের উন্নত দেশগুলোর ক্ষেত্রে আমরা কানাডার ক্ষেত্রে যে কৃষি ব্যবস্থা আমরা লক্ষ্য করি, যেগুলো মূলত বড় বড় খামারে অধিক যন্ত্রপাতির প্রয়োগের দ্বারা যে কৃষি ব্যবস্থা প্রচলিত হয় এবং যেগুলো বাজার মানে যে ফসলগুলো উৎপাদিত হওয়ার পর সেগুলোকে বাজারজাত করার মূল সেই উদ্দেশ্যেই করা হচ্ছে, সেই কৃষিগুলোকে আমরা বাণিজ্যিক কৃষি বলবো। কোশ্চেনটা দেখো, ভারতে কোন রাজ্য চীনাবাদাম উৎপাদনে শীর্ষস্থান লাভ করে? এটা হচ্ছে গুজরাট রাজ্য। এরপরে অথবা হিসাবে দেখো, ভারতের কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি কফি রপ্তানি হয়? এটা মারমাগাঁও উত্তর হয়ে যাচ্ছে। এরপরে ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাম কি না টাইডাল পার্ক।
এরপরে ভারতের বর্তমানে মেগাসিটি কয়টি না 5টি। এরপরে শুষ্ক বিন্দু বসতি হচ্ছে, দেখো কোনো একটা অঞ্চলে যদি চারিদিকে নিচু জায়গা থাকে সেখানে বন্যা হলে সেই অঞ্চলগুলো ডুবে যায়। তার মধ্যে কোনো উঁচু জায়গা থাকলে সেই জায়গায় যখন এই বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষজন সেই অঞ্চলে বসতি স্থাপন করে তাকে আমরা শুষ্ক বিন্দু বসতি বলে থাকি। এরপরে আমরা 14টা দেখব। ব্রেন ড্রেন বলতে কী বোঝো আর অথবা হিসাবে ভারতের ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল কোন দশকে। এখানে দেখো ব্রেন ড্রেন ভালো করে বুঝতে হবে, এটা পরিব্রাজনের সঙ্গে কথাটা যুক্ত, অর্থাৎ মাইগ্রেশন। এই মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখি কি না, উচ্চ মেধা সম্পন্ন মানুষজন তারা উন্নত পরিসর বা তাদের কাজের ক্ষেত্র পাওয়ার জন্য বা ভালো উচ্চমানের আয়ের জন্য তারা কি হয় না, তারা তাদের যে অঞ্চলে থাকে সেই অঞ্চল ছেড়ে যেখানে আরও বেশি ভালো ফেসিলিটি আছে সেই জায়গায় চলে যায়। আমরা এটাকে উদাহরণ হিসাবে যদি দেখি, ভারত থেকে উচ্চ মেধা সম্পন্ন মানুষ যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে যায়, আমরা সুন্দর পিচাইয়ের কথা বলতে পারি। তাই সেক্ষেত্রে কি দেখছি আমরা না, এই জায়গায় কী হচ্ছে, আমাদের ভারত থেকে উচ্চ মেধাবী মানুষজন তারা কি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে গেল। এর ফলে ভারতে এই যে উচ্চ মেধা সম্পন্ন মানুষ এখানে ঘাটতি তৈরি হলো বা এখান থেকে চলে যাওয়ার ফলে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ব্রেন ড্রেন। আর এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র উচ্চ মেধার মানুষজনকে লাভ করলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্রেন গেন। তারা গেন করছে আর আমাদের এখানে ড্রেন হচ্ছে। এটা আমরা ইংরেজদের সময় আমাদের সম্পদের নির্গমন ঘটতো, সেখানে আমাদের রিসোর্সের ড্রেন ঘটে যেত, আমাদের ইংরেজরা আমাদের দেশ থেকে বিভিন্ন ধরনের ধনসম্পত্তি নিয়ে চলে যেত। তাহলে এটাও একইভাবে এক্ষেত্রেও ঘটছে। তাহলে এই দুটো বিষয় তোমরা মাথায় রাখবে। আর এরপরে অথবা হিসাবে তোমাদের শেষ যে প্রশ্ন দেওয়া আছে, ভারতের ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি কেবলমাত্র একটা দশকেই লক্ষ্য করা গিয়েছিল, সেটা হচ্ছে 1911 থেকে 1920। এই সময়কালে আমরা দেখব যে এখানে নেগেটিভ মাইনাস, এখানে 0.30 এই সময়ে গ্রোথ রেট ছিল, যেটা আমরা এখানে আমাদের ভারতের ক্ষেত্রে টোটাল আমাদের এখনও পর্যন্ত 2011 বা পরেও যদি আমরা দেখি, তাহলে সেখানে এই সময়কাল ছাড়া আর কোনো সময়কালে আমরা এখানে নেগেটিভ গ্রোথ রেট দেখিনি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল উত্তর। এখানে যা যা তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এই এসি আমাদের 89 পেজে ছিল, প্রত্যেকটাই সলভ করে দিলাম। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তোমাদের আমি যা কথা দিয়েছিলাম এরপরে জলনির্গম প্রণালী থেকে 2টো ভিডিও নিয়ে উপস্থিত হব পরবর্তী ক্ষেত্রে। তবে এই সপ্তাহের মধ্যেই আমি সেই ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে থাকো, এবং যারা এখনও নতুন আছো, যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য প্রতিনিয়ত ভূগোল সংক্রান্ত ভিডিও নিয়ে এই জিও ফান্ডা চ্যানেলের মাধ্যমে উপস্থিত হই, যে ভিডিওগুলো তোমাদের পরীক্ষা ক্ষেত্রে কাজে লাগবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।